প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রা বাঁশ। আমি তো আগের জানতাম যে টিকতো না এটা। তুই আগের থেকে জানতি না? আমিও জানতাম টিকবো না। ঠিক আছে, আমরা মিউচুয়াল ব্রেকআপ করতে চাইছিলাম, হয় নাই মিউচুয়াল ব্রেকআপ। আচ্ছা তুই আমার একটা জিনিস কর, আগের যুগে তো ভিডিও কল চ্যাটিং ম্যাটিং ছিল না, কিন্তু আগের যুগের মানুষজন প্রেম করে নাই? করছে তো। প্রিয় লেখিকাকে লেখে নাই কেমন আছো কেমন আছো লেখে নেই? আহা, এই চিঠির লেগা কত মাসের পর মাস বসে আছে, রিলেশন টিকা গেছে। আর এখন ফেসবুক আছে, ভিডিও আছে, তারপরে কি চ্যাটিং আছে, তারপরেও একটা রিলেশন টিকে না। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক হাউস 44। আরে কাশি দিচ্ছ কি? তোমার ভাইয়ের মুখ থেকে যে সমস্ত সুমধুর ভাষা বাণী বের হয়ে যাচ্ছে, আমার তো কিছু বলার থাকতে পারে। তুমি একদম চুপ। মাথা খাচ্ছে, মারামারি হচ্ছে। হ্যাঁ পারছে। বাসার এই সিচুয়েশন, সেজন্য চলে যেতে চাচ্ছেন? সত্যি বলতে কি হ্যাঁ, খাও খাইতে ঢুকছো একটা রেস্টুরেন্টে, আমি তো ভাবছি লোকজন মনে তোর ধরে ফেলতে হয় না, গণপিটানি দিতে। তোমার মতো একটা গুরু থাকতে জীবনে আমি ধরা খেতে পারি? আপনাকে আমি চিনি না, জানি না, চাবি দেবো কেন? হ্যাঁ, আমি কি জানতে পারি আপনি কি? রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? অনেক ভালো আছি, খুব সুন্দর লাগছে আপনাকে গোলাপি শাড়িতে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ভীষণ মিষ্টি, খুবই প্রিটি লাগছে। এবং আসলে সকালবেলার আয়োজন তো, মানে কোনো একটা মিষ্টি মানুষের সাথে মিষ্টি গান শুনতে শুনতে যদি আমাদের আজকের এই আয়োজনটা শুরু হয় তাহলে ভীষণ সুন্দর হয়। অবশ্যই আমরা গান শুনবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে কেমন যাচ্ছে সময়টা সবকিছু মিলিয়ে, আর গানের সাথে আসলে ব্যস্ততা কতটা আছে? যেটা হয় যে মিউজিকের মানুষ, সুতরাং এখন মিউজিকের সাথেই আছি পুরোপুরি। এবং স্পেশালি এখন স্টেজের একটা মৌসুম চলছে আমাদের, উইন্টার আসলেই ইভেন্ট স্টার্ট হয়ে যায়। ইয়েস, সো সেই ক্ষেত্রে আমি স্টেজে আমার আসলে এখন বেশি ব্যস্ততা যাচ্ছে, কারণ পরপর প্রত্যেক দিনই, মোস্টলি প্রতিদিনই আমার ইভেন্ট থাকছে বা একদিন পরপর ইভেন্ট থাকছে। সো এই ডিসেম্বরটা, নভেম্বর ডিসেম্বরটা অনেক বেশি, জানুয়ারি পর্যন্ত আমার কাছে মনে হয় যাবে, হয়তো মোস্টলি ফেব্রুয়ারি পর্যন্তই যাবে। এবং হচ্ছে গিয়ে আমি এটা অনেক এনজয় করি, কারণ স্টেজ আমার কাছে, আমার সবচেয়ে পছন্দের জায়গাটাই হচ্ছে স্টেজ এবং অডিয়েন্স। একদিনে কতগুলো স্টেজ শোতে পার্টিসিপেট করা হচ্ছে? কারণ আমি জানি যেরকম থাকে যে সকালে বা বিকেলে বা দুপুরে 4টা ম্যাক্সিমাম। এটা ব্যালেন্স করেন কিভাবে? এটা আসলে, এটা কিন্তু জানেন, এটা একটা ধরনের একটা লাকের উপরে ডিপেন্ড করে যদি টাইমিংটা মিলে যায়। কারণ অনেক সময় টাইমটা মিলে না। মোস্টলি যেটা হয় যে একই দিনে একই সময় সন্ধ্যার দিকে সবাই ইভেন্ট করে, তারপর কেউ কেউ বিকালে করছে, কেউ কেউ সকালে করছে। সো ওভাবে করে মিলাতে হয় আর কি। তো মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। এবং স্টেজের একটা বড় বিষয় হচ্ছে যেহেতু এটা ফুল প্রেজেন্টেশন, তো সেক্ষেত্রে নিজের গেট আপের ব্যাপারেও একটু কেয়ারফুল থাকতে হয়। তো সেই জায়গাটা আসলে কিভাবে ম্যানেজ করেন? ওয়েল, এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা, যখন আই সিলেক্ট মাই আউটফিটস ফর দ্য শো। এবং আমি নিজের আউটফিট নিজেই ডিজাইন করে থাকি। আমার কাছে পছন্দ, নিজের যখন পোশাকটা আমি নিজে ডিজাইন করি, আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমি একটা সময়, হ্যাঁ, এটা একটা চাপ, কারণ হচ্ছে মেয়েদের সাথে মেয়েদের সবসময় একটা আর্গুমেন্টস থাকে। ইয়েস, তার চেয়ে বড় কথা হচ্ছে যে মেয়েরা না পোশাক আশাকের ব্যাপারে প্রচন্ড পরিমাণের, আমি বলবো যে অনেক সময় নিয়ে বানাতে চায় বা পছন্দ করে, অনেক সময় নেয়।
সো আমার যেটা হয় যে কাজের ফাঁকে ফাঁকে আমার নিজের ড্রেসেসগুলো বানাতে হয়, ডিজাইন করতে হয়। এই জন্য না আমার যেদিন একটু ব্রেকও থাকে সেদিনও আসলে আমার আর ব্রেকটা নেবার সুযোগ হয় না, সেদিন আচ্ছা। আমি কাজই করছি। আই হোপ যে আমার জন্য আপনি কখনো আমার ড্রেস ডিজাইন করে দিবেন। অবশ্যই, কেন না। আচ্ছা, ফ্যামিলির সাথে সময়টা কিভাবে কাটান? ফ্যামিলির সাথে আমার কাছে সবচেয়ে এটা না, আমি একটা সময় গিয়ে হয় না যে আমরা এত কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি, এই একটা অংশ সবসময় আমরা মিস করে ফেলি এবং মানে একটু আমরা ইগনোর করি, একটু হয়ে অবহেলা ওঠে না। করি, আমরা মনে হ্যাঁ। করি আচ্ছা ঠিক আছে, একটু সময় পেলাম বন্ধুদের সাথে আড্ডা মারছি, একটু সময় পেলাম বাইরে শপিং এ যাচ্ছি বা একটু বাইরে খেতে যাচ্ছি, মুভি করছি, সবই করছি, কিন্তু যে ফ্যামিলি টাইমটা কেন যেন আমাদের দেওয়া হয় না। তো এটা একটা টাইমে গিয়ে আমি খুব রিয়েলাইজ করলাম যে না, বাবা মা দে আর গেটিং ওল্ড, সো এই যে সময়টা এখন আছে, এটা আমাকে যে সৃষ্টিকর্তা যে টাইমটা আমাকে দিয়েছে, এটা আমি সবসময় পাবো না আমার প্যারেন্টসের সাথে। ডেফিনেটলি। সো কাজের জায়গায় কাজ হতে থাকবে, বাট আমি সময় বের করি, যখনই একটু সুযোগ পাই আমি আমার পরিবারকে নিয়ে আমরা কোথাও ডিনারে যাই, কোথাও আউটিং এ যাই, এটা আমি কন্টিনিউ করার খুব চেষ্টা করি। ইম্পর্টেন্ট, মানে ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দেওয়াটা, হ্যাঁ। এটা আসলে আমরা সবাই মেনটেন করতে পারি না, কিন্তু মেনটেন করতে পারাটা উচিত, এটা খুবই জরুরি। প্রয়োজন। কারণ এটা হলে হয় কি জানেন, আপনি একটু ভিতর থেকে না একটা স্যাটিসফ্যাকশন কাজ একটা করে। স্যাটিসফ্যাকশন কাজ করে, একটা ভালো লাগা কাজ করে যে না ঠিক আছে, আজকে আমি সবই পুরো মাসটা যদি কাজও করলাম, কিন্তু আমি আমার পরিবারকেও ডিপ্রাইভ করিনি, আমি তাদেরকেও সময় দিয়েছি। স্টেজ শোর কথা শুনছিলাম, প্রথম স্টেজ শো কবে ছিল, কোথায় ছিল, এবং যদি বলতে চান সেটা হ্যাঁ, অবশ্যই। রেমুনারেশনটা কত টাকা ছিল? হ্যাঁ, প্রথম আমি অনেক লাকি, কারণ হচ্ছে আমি একটা রিয়েলিটি শোর মাধ্যমে এসেছিলাম, পাওয়ার ভয়েস ছিল সেই রিয়েলিটি শোটার নাম, 2012 সালে। কিন্তু তখনও আমার মিউজিকটাকে প্রফেশনালি নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, আমি পড়াশোনার মধ্যেই ছিলাম, সেমিস্টার চলছিল, সেমিস্টার গ্যাপ হয়ে গিয়েছিল। আমার প্যারেন্টস আমাকে অনেক বকা দিয়েছে যে দেখো তুমি সবই করো, কিন্তু পড়াশোনাটা ঠিক রাখতে হবে, পড়াশোনাটা শেষ করে এরপর তুমি যা করো। তো এই কারণে রিয়েলিটি শোটা থেকে আমি টপ 10 ফাইনালিস্টের মধ্যে ছিলাম, তো শেষ করে এসে আমি আর মিউজিক কন্টিনিউ করিনি। আমি আসলে ওটাকে আমার মিউজিক্যাল জার্নি হিসেবে কাউন্টভাবে করি না, কারণ হচ্ছে আমি তখনও প্রফেশনালি মিউজিকটা নিইনি, আচ্ছা, বা কোনো প্ল্যানিংও আমার ছিল না। ওকে। 2015 সালের দিকে আমার গ্রাজুয়েশন শেষ হয়, 16 থেকে আমি ফার্স্ট ঢাকায় আসি। এর আগে মাঝখানে আমি একটা দুটো করে ইভেন্ট স্টার্ট করেছিলাম, জাস্ট ফর দ্য এক্সপিরিয়েন্স। যে হয় না যে কোনো একটা ভালো চাকরিতে যাওয়ার আগে আসলে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিতে হয়, ঠিক তেমনই আমার সাথে যারা কম্পিটিটরসরা ছিল বা যারা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, তারা আরও আগের থেকে প্রফেশনালি মিউজিকের সাথে জড়িত ছিল। সো তাদের কাছ থেকে শুনতাম যে তারা অনেকে 600 টাকা দিয়ে শুরু করেছে, কেউ 800 টাকা দিয়ে শুরু করেছে, কেউ 1500 টাকা দিয়ে শুরু করেছে, এবং দে আর প্রাউড ওরা যে এত অল্প থেকে শুরু করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সো আমি বলবো সেই ক্ষেত্রে আমি অনেক লাকি, কারণ হচ্ছে গিয়ে আমি যখন পাওয়ার ভয়েস থেকে বের হই, আমার একটা অলরেডি মানুষের কাছে পরিচয় হয়ে গিয়েছিল। সো প্রথম যে স্টেজটা আমি সম্ভবত 2014-তে বা 15-র প্রথমে, 14-র লাস্টে বা 15-র শুরুর মানে দিকে, রিয়েলিটি শো থেকে বের হবার পরপরই 13-তে আমি বের হয়েছিলাম, তো 1-2 বছর তেমন কিছু করিনি। সো 14-র লাস্টে বা 15-র ফার্স্টে এমনই একটা টাইমে আমি প্রথম একটা স্টেজ পারফরমেন্স করি, এবং দ্যাট ওয়াজ আ ফ্লপ শো। কারণ হচ্ছে গিয়ে আমি জানতাম না স্টেজে কি গাইতে হবে, আমি কিচ্ছু জানতাম না। ইউজুয়ালি আমি একটা ব্যান্ড লাভার ছিলাম এখনো, সো আমি ব্যান্ডেরই কিছু গান করছিলাম, বাট ওখানে যে ক্রাউডটা ছিল তারা আসলে একটু নাচানাচির গান, ওরকমই গান চাচ্ছিল। সো আমি খুব অবাক হয়ে গেছিলাম যে গানগুলো তো আমি জানি না, বা আমার তোলা হয়নি, আমার আয়তার মধ্যে নাই। তো এরপরে যেটা হলো যে পুরা ফ্লপ শো, তো তারপরও পেমেন্ট পেয়েছিলাম সম্ভবত 20,000 টাকা, অনেক তো অনেক তাহলে। ভালো পেয়েছি। এবং আমি সেই জন্যই বলছি যে আমি অনেক লাকি যে আমাকে সবাই বলে এই কথাটা যে তুই শুরু করেছিস সেই 20,000 টাকা নিয়ে, আমরা তো অনেক আগের থেকে অনেক কষ্ট করে স্টার্ট করেছি, এবং অনেক কিছু শেখাও হয়েছে প্রথম ইয়েস। stage show প্রথম থেকে। আমার বললাম না, যখন ফ্লপ শো হলো আমি তো খুব ডিসঅ্যাপয়েন্টেড যে আমার প্রথম show, আমি এত এক্সাইটেড ছিলাম। স্বাভাবিক। হ্যাঁ, তারপরে যেটা করলাম যে আমি চিটাগংয়ে একটা আর্টিস্টের বাসায় গিয়ে, আমারই একটা পাওয়ার ভয়েসের একটা ফ্রেন্ড, আমি বলে ওর নাম হচ্ছে রেশমি, ও আমাকে কিছু গানের লিস্ট দিল যে দোস্ত এই গানগুলো আসলে স্টেজে চলে, এগুলো পারফর্ম করলে এর অডিয়েন্স খুব মজা পাবে। অ্যান্ড হচ্ছে গিয়ে তুই চিটাগংয়ে আর্টিস্ট আছে যারা গান করে, তুই তাদের কাছ থেকে সাজেশন নিতে পারিস। তা এমনই একটা আপুর বাসায় গিয়ে উনি গান করতো, তো ওনার বাসায় গিয়ে আমি ওনার ডায়েরি থেকে সব গানের লিস্টগুলো লিখে রেখেছিলাম। এরপর আমি গানগুলো প্র্যাকটিস করা স্টার্ট করে এরপর আমি স্টেজ শুরু করি 2016 থেকে। মানে স্টেজ শোর আগে একটা হোমওয়ার্ক করতে হয় রীতিমতো। ইয়েস, যে হোমওয়ার্কটা আমার ছিল না, এটাই আমার এক্সপিরিয়েন্স ছিল। Definitely. এবং 2016 থেকে আমি প্রফেশনালি একদম মিউজিকে নামি। আচ্ছা, এই যে ডিসিশনটা নেওয়া যে আমি আসলে এইখানেই আমার ক্যারিয়ারটা করতে চাচ্ছি,
সেটার মধ্যে নিশ্চয়ই অনেক ভাবনা ছিল। ইয়েস ইয়েস, হ্যাঁ। আমার প্ল্যানিং ছিল হচ্ছে কি আমি মিউজিকটা করব, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি কর্পোরেট লেডি হব। ওকে। এবং আমার বেশ কিছু আইডল ছিলেন, আমি রুবাবা দোলাকে ফলো করতাম, আমি আচ্ছা। জারা মাহবুবকে ফলো হ্যাঁ, করতাম, হ্যাঁ, আমার হ্যাঁ। খুব পছন্দ ছিল তাদের পার্সোনালিটি, দ্য ওয়ে তারা যেভাবে কাজ করতো। তা আমি ওভাবেই আমার প্ল্যানিং ছিল যে আমি একটা সময় গিয়ে কোনো একটা নিজেকে এই জায়গাতে দেখতে বিগ চাই। কর্পোরেটে আমি একটা ভালো জায়গায় থাকবো। সো পাশাপাশি আমি মিউজিকও করব, এটাই আসলে আমার প্ল্যানিং ছিল। Ultimate target. আমি ওভাবেই আগাচ্ছিলাম, আমার পড়াশোনাটা ওভাবেই চলছিল, আমার বিবিএ এমবিএ আমার ওভাবেই করেছি। সো যেটা করি লাস্ট পর্যায়ে গিয়ে আসলে মিউজিকটা এমন একটা নেশা, এটা না এক ধরনের কি বলবো যে এই নেশার মধ্যে যখন আপনি পড়ে মানে এই যে একটা যাবেন, ভেতরটা তাগিদ কাজ করতে থাকে যে আমি এই কাজটাই করতে চাই, আমার এটাই বারবার ভালো করতে চাই। লাগছে। হ্যাঁ। এবং আমরা অনেক লাকি, আমি বলবো যে আপনি আমি যে আমরা আমাদের প্যাশনটাকে প্রফেশন হিসেবে নিতে পেরেছি। একদম। এবং আমি যখন এটা ভাবলাম যে না আমি তো এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং, আমি খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, এটা আমি ছোটবেলা থেকেই বিভিন্ন এবং রকমের এই ধরনের কাজগুলো মানে যেটা আমাকে আনন্দ দেয় সেই Yes. কাজটা যখন আমি অনেক করে ফেলি, যে আপনি বলছিলেন না একদিনে 4টা শো কিভাবে করা সম্ভব, ব্যালেন্স করা সম্ভব, এবং কিছু এটা করলে এক্সপেরিমেন্ট, হয়ে যায়। মানে আনন্দ নিয়ে কাজগুলো আলটিমেটলি কাজ বলে মনে হয় না। রাইট, একটি গান শুনি তারপর আমরা বাকি গল্প হ্যাঁ চাই। অবশ্যই অবশ্যই, বাট এটা ছোট করে বলি যে এক্সপেরিমেন্টটা করা বা যে চ্যালেঞ্জেস গুলো হ্যাঁ, নেওয়া, যে আজকের শোটা এভাবে করতে হবে বা ওভাবে করলে ভালো হয়, এই যে একটা সারা দিনের একটা প্ল্যানিং, আমি এটা অনেক এনজয় করি। এনার্জি থাকে একটা। একদমই। কোন গানটি শুনছি? আমার নিজের একটি গান করি, পরাণ বন্ধু, এটা আমার খুব নিজের পছন্দের, এটা আশা করি সবার ভালো লাগবে যেহেতু সকালবেলা। শুনি। আমার পরাণ কান্দে তোরে লাগে, তুই বন্ধু তৃষ্ণারে ফাঁকি, আমার পরাণ কান্দে তোরে লাগে, তুই বন্ধু তৃষ্ণারে ফাঁকি, তোর লাগি দিমু পারি দূরতে পান্তর, তোর লাগি দিমু পারি দূরতে পান্তর, পরাণ বন্ধু তোরে লাগি পথ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত ভোর, যত দূরে থাকিস রে তুই মনের মাঝে আছিস রে তুই, তোর লাগি পুইরা যায় রে আমারে অন্তর, না 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 না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুবই মিষ্টি একটা গান। Thank you. কখনো নায়িকা হবার অফার পেয়েছেন? অনেক, যখন একটু শুকনা ছিলাম তখন। তো করেননি কেন, মানে কাজ কেন করা হয়নি? অভিনয় কাজটা আমার কাছে খুব কঠিন মনে হয়, কারণ আমি একটু কেমন বলবো, একটু চঞ্চল, একটু হচ্ছে গিয়ে একটু অস্থির। অস্থির। অভিনয়ের জন্য অনেক পেশেন্স, অনেক ধৈর্য, অনেক শিখার অনেক বিষয় আছে, concentration লাগে। কনসেন্ট্রেশন লাগে। ওভারঅল লাইক হয় না যে একটা ডায়লগে ঢুকে যাবে, একটা ক্যারেক্টারে ঢুকে যাবে, এটা কিন্তু ধারণ করতে হয় নিজের মধ্যে, সো এটা খুব কঠিন মনে হয় আমার কাছে। কিন্তু সেই কাজটা তো আপনি করেন, কারণ প্লেব্যাক যেহেতু আপনি হ্যাঁ, করেন, হ্যাঁ। সুতরাং ওই অভিনয়টাই তো আসলে কণ্ঠের মাধ্যমে করতে হয়। ইয়েস, প্লেব্যাক বলেন বা জিঙ্গলস গুলো যখন হ্যাঁ, করছি বা নাটকের গানগুলো যখন করছি, তখন যেটা হয় যে আমাদেরকে নায়িকাকে ফলো করতে হয়, যে নায়িকাটা কে আছে, তার ভয়েস টেক্সচারটা কেমন আছে, বা তার ক্যারেক্টারটা কেমন, অঙ্গভঙ্গিটা কেমন, সে কোন ইমোশনে আছে। সো এই জিনিসটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, এবং একটা প্লেব্যাক গান কিন্তু একবার রেকর্ড হয়ে কিন্তু হয় না। আমার কাছে আমি অনেকবার টেক দিয়েছি একই গানের, বেশ কয়েকবার টেক দিয়েছি, এমনও হয়েছে, কারণ হচ্ছে গিয়ে প্রপারলি মিলানোটা যায় না, এবং অনেক সময় ভয়েসের টেক্সচারটা ডিরেক্টরের করছে ম্যাচ না। খুব ভালো লাগছে না, বা মনে হয় যে না এটা মনে হয় কণ্ঠের সাথে যাবে না, বা একটু ভালো করার সুযোগ আছে। সো একটা প্লেব্যাক গানের একটা গানের পিছনে কিন্তু একটা আর্টিস্ট না, বেশ কয়েকটা আর্টিস্টেরও ভয়েস থাকে, সব এক্সপেরিমেন্ট যেটা বেস্ট যায় ওটাই কিন্তু তখন সিনেমাতে যায়।
এই বিষয়টা অনেকে জানে না। সো এই একটা প্লেব্যাক গান করার জন্য অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়, অনেক। নতুন একেবারে কি কি কাজ করা হয়েছে যেটা এর মধ্যে রিলিজ হবে? ওয়েল, আমার নিজের একটা গান আমি করেছি এবং এটা আমার ইচ্ছা আছে 2026, আমার ইচ্ছা ছিল আসলে নিউ ইয়ার সেলিব্রেশনে গানটাকে রিলিজ দেওয়ার উইথ দ্য ভিডিও, বাট স্টেজের কারণে আমি এতটাই আসলে ব্যস্ততার জন্য সময় আজকে পাচ্ছেন এখানে না। কালকে সেখানে, এটার কারণে আসলে মিউজিক ভিডিওটা করা তাহলে হয়নি। মনে হয় আগামী বছরের শুরুতে হয়তো আমি 26-এ আমার ইচ্ছা আছে, আমি অবশ্যই নিজের ইউটিউব চ্যানেল নিয়ে তো কাজ Yes, করছেন আমার মূলত channel-এ এখন। আমি কাজ করছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাসনিম আনিকা। ছোট্ট একটা চ্যানেল এবং হচ্ছে খুব অল্প সাবস্ক্রাইবার্স, কারণ আমার কন্টেন্ট দেওয়া হয় না, মোস্টলি অন্য চ্যানেলসগুলোতে কন্টেন্ট যায়। তো সেই ক্ষেত্রে এখন আমি আমার নিজের চ্যানেলেই আসলে ফোকাস করব। আলটিমেট টার্গেটটা কি? দেখেন, আলটিমেট টার্গেট হচ্ছে আমার মানুষের কাছে পৌঁছানো। যারা আমার গানকে ভালোবাসে, আমার কিছু অডিয়েন্স ক্রিয়েট হয়েছে, এবং মজার বিষয় হচ্ছে আমার ইয়াং অডিয়েন্স তো আছেই, আমি এমনও কিছু অডিয়েন্স পেয়েছি যাদের বয়স 50-60-এর উপর। বাহ। তো তারাও আমাকে পছন্দ করছে, তারাও আমাকে ফলো করছে, তারা আমাকে ভালোবাসছে, আমাকে ভালোবাসা দিচ্ছে। সো আমার কাছে একটাই টার্গেট, আমি হচ্ছে মানুষের কাছে আরো বেশি পৌঁছাতে চাই। আমি আমার নতুন গানগুলো আমি চাই যে যেন ওভাবে মানুষের কাছে পৌঁছায়, সবাই যেন ওভাবে অ্যাকসেপ্ট করে, সেটাই। ভালোবাসে। ভালো গান এবং ভালো শিল্পী আসলে মূলত আমরা তাদেরকেই বলে থাকি যে গানগুলো এবং যে শিল্পীরা সব ধরনের শ্রোতা দর্শকদেরকে কানেক্ট করতে পারে, Right. এটা সব থেকে জরুরি তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে। এবং Yes. আমরা সেটার প্রত্যাশা করি যে আপনি তেমন মানুষই হয়ে উঠুন, তেমন শিল্পী হয়ে উঠুন। আজকে অবশ্যই। আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু সবশেষে জি। আরো একটি গান আমরা শুনতে চাইবো। ওকে, সো তার আগে আমি একটু থ্যাংক ইউ বলি, এত বিউটিফুল একটা সকালবেলার এত সুন্দর একটা আয়োজনে আমাকে আজকে এনটিভি এখানে এনেছে। আমি কৃতজ্ঞ এনটিভির কাছে, বরাবরের মতনই আমার খুব পছন্দের একটা জায়গা, পরিবারের মতনই এনটিভি। এনটিভি যারা দর্শক আছেন সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর মেয়েদের কিন্তু অভিমানটা অনেক বেশি, কারণ হচ্ছে মেয়েদের রাগ ভাঙানো যায় কিন্তু অভিমান ভাঙানোটা সেনসিটিভ হয় মেয়েরা অনেক। খুব ডিফিকাল্ট। সো অভিমান গানটি করছি। শুনি। আমি এমন একটি না যে স্বপ্ন হয়নি কারো, ইচ্ছে হলে দুঃখ নামে আমায় ডাকতে পারো। আমি এমন একটি না যার সব হয়ে যায় ভুল, ভুলেই থাকি, ভুলেই বাঁচি, ভুলের হুলস্থুল। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার যত দূর হয় দেখি। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার যত দূর হয় দেখি। দারুণ একটি গান, খুব ভালো লাগলো। খুব ভালো থেকেন সবসময়, শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।